তো সবাইকে ধন্যবাদ আহ, আজকে ক্লাসে জয়েন করার জন্য। তা আমরা গত ক্লাস যারা আমার সাথে ছিলেন, তা আমরা গত ক্লাসে আমি পড়িয়েছিলাম মৌলিক সংখ্যার পার্ট ওয়ান। এক নম্বর ক্লাসটা আমরা নিয়েছিলাম, খুব বেশি ক্লাস মানে খুব বেশি আলোচনা করতে পারিনি প্রথম ক্লাস, জাস্ট একটু আলোচনা করছিলাম। আজকে আমাদের মেইন এটা শুরু হবে, মূল ক্লাসটা শুরু হবে আজকে। মানে ইম্পর্টেন্ট বিষয়টা যেটা পরীক্ষা আসার মধ্যে কিছু পার্ট থাকে এখান থেকে চলে আজকে পড়াবো। আচ্ছা, তো যেখানে বুঝবেন আমার প্রথম রিকোয়েস্ট হচ্ছে আপনার প্রশ্ন করবেন, আমাকে বারবার কোশ্চেন করবেন, আমি বোঝানোর চেষ্টা করবো। আচ্ছা, তো গত ক্লাসে যা পড়িয়েছি একটু যদি আবার রিপিট না করি তাহলে আজকের টপিকটা ধরতে একটু কষ্ট হবে। ঠিক আছে? আচ্ছা, কি বললাম, গত ক্লাসে আমরা বলেছি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? গত ক্লাসে বলেছিলাম যে সকল সংখ্যাকে ভাগ যাবে এক দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে, এই দুটি সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে বিবেচ্য নয়। অর্থাৎ যাদের উৎপাদক দুটি, যারা খাতা লিখছিলেন দেখেন আমি এভাবে লিখেছি, যাদের উৎপাদক দুটি সে সকল সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম, যেমন দুই একটি মৌলিক সংখ্যা। দুই কেন? দুইকে ভাগ যায় এক দিয়ে এবং দুই দিয়ে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এটা দুই একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ দুইয়ের উৎপাদক দুটি। এরপর হচ্ছে মনে করেন সাত, সাত একটি মৌলিক সংখ্যা। সাতকে ভাগ যায় এক এবং সাত দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তার সাতের উৎপাদক কয়টি? দুটি, তার সাত একটি মৌলিক সংখ্যা। এভাবে বোঝালাম মৌলিক সংখ্যা কাকে বলে। আচ্ছা, এরপর আমরা পড়িয়েছিলাম গত ক্লাসে এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহ। এই চারটা আপনাদের কাছে আছে, এটা আজকে আলোচনা লাগবে, তাই আমি আগে তুলে নিলাম। আপনারা যারা গতদিন ছিলেন না একবার লিখে ফেলতে পারেন এটা। ঠিক আছে? কি বললাম এখানে? এক থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা কারা আছে, কয়টা আছে, এটা আমি কয়েকটা গ্রুপ ভাগ ভাগ করে আমি শিখিয়েছি। একটা কারণ ছিল বলছিলাম, এটা কোড নম্বর পাওয়ার জন্য, সেটা ক্লাস লাস্টে বলেছিলাম গত ক্লাসে। কি বলছিলাম দেখেন, 1 থেকে 10 মধ্যে কারা আছে? 2, 3, 5, 7, কয়টি? 4টি। এগুলো লিখেছিলাম। 11 থেকে 20, এই বলছিল 11, 13, 17, 19, কয়টা? 4টা। 21 থেকে 30, এর মধ্যে কে কে আছে? 23, 29, দুটি। 31 থেকে 40, 31, 37, কয়টি? দুটি। এটা মৌলিক সংখ্যা। 41 থেকে 50, 41, 43, 47, কয়টা? তিনটা। 51 থেকে 60, 53, 59, 61 থেকে 70, 61, 67, কয়টি মৌলিক সংখ্যা? 71 থেকে 80, 71, 73, 79, কয়টি মৌলিক সংখ্যা? তিনটি। 81 থেকে 90, 83, 89, লাস্ট 91 থেকে 100, একমাত্র মৌলিক সংখ্যা 97। এভাবে শেখার কারণে আমরা একটা কোড পেয়েছিলাম। কোডটা হচ্ছে এগুলো বলছিলাম 4, 4, 2, 2, 322, 321, এটা কোড পেয়েছিলাম। এই কোডটা আমি গতদিন আপনাদের মুখস্থ করিয়েছিলাম। 4, 4, 2, 2, 322, 321, এই কোডটা মনে রাখতে বলছিলাম, কারণ এটা দিয়ে আমাদের বিভিন্ন প্রশ্নের সলিউশন করা যাবে, যেটা আজকে দেখাবো একটু। আচ্ছা, তাহলে এটুকু ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আমরা আজকে আলোচনা যাচ্ছি, আজকে আমাদের পার্ট 2 করাচ্ছি মৌলিক সংখ্যা। তাহলে হেডলাইন দিবেন আমার সাথে একটু, মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। লিখুন প্লিজ, মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলা বিগত বিভিন্ন চাকরি পরীক্ষা এসেছে বা ভবিষ্যতে আসতে পারে এমন প্রশ্ন আমি দেখাবো, এগুলো একটু বুঝতে আমরা সলভ করবো। লিখুন সবাই প্লিজ। বোর্ড ক্লিয়ার নাই? বোর্ডটা ক্লিয়ার আছে? লেখা বোঝা যাচ্ছে? একটু সমস্যা হচ্ছে, তারপরে বোঝা যাচ্ছে দাদা, সমস্যা নেই। লেখা কি দেখা যাচ্ছে প্লিজ? আর একটু কাছে নিতে পারলে ভালো হইতো। একটু আসছে। হ্যাঁ, দেখা যাচ্ছে দাদা, দেখা যাচ্ছে। এখন ঠিক আছে না আশা করি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে বলবো মৌলিক সংখ্যা সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি এক এক করে প্রশ্নগুলো পড়াবো, কিভাবে পরীক্ষা আসছে প্রশ্নগুলো আসতে পারে সেটা আলোচনা করবো। আমাকে না বুঝলে প্লিজ কোশ্চেন করুন। শুরু করি কোশ্চেন নাম্বার 1, 1 নম্বর প্রশ্ন। আমার সাথে একটু লিখবেন, আমি বোর্ডে বড় করে লিখবো। এরপর লেখা না গেলে, বোঝা না গেলে আপনারা আমাকে বলবেন, আমি মুখে বারবার বলবো, আসলে সমস্যা হবে না। লেখেন 1 নম্বর প্রশ্ন, মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। এটা 1 নম্বর প্রশ্ন। আস্তে করে লিখি সবাই আমার সাথে, মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। সবাই লিখুন প্লিজ, মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। এখন আপনারা অনেকে ভাবছেন এটা প্রশ্ন কি বল, এটা কি প্রশ্ন? হ্যাঁ এটাই প্রশ্ন।
এটা বিভিন্ন চাকরি পরীক্ষা আসতে পারে। কিভাবে প্রশ্ন আসবে, মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? 4টা অপশন দিয়ে দেবে, বিলিয়ন সিকিউ ক ক গ গ। মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? আপনার আনসার লাগাবে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? দুটি। কয়টি? দুটি। কেন? গত ক্লাসে বলেছি, আজকে বলেছি একটু আগে। কাকে? মৌলিক সংখ্যার ডেফিনেশন, যে সকল সংখ্যাকে ভাগ যায় 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয়, তাদের মৌলিক সংখ্যা বলে। তাহলে তার মানে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি? দুটি। এই যে দুটি। যেটা বললাম 1 নম্বর কোশ্চেন আমরা লিখলাম খাতায়, মৌলিক সংখ্যার কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে। কারণ আমরা যদি পরীক্ষায় প্রশ্ন আসে মৌলিক সংখ্যার উৎপাদক কয়টি, আনসার কি দেখাবো? দুটি। আশা করি বুঝতে পারছি। কোশ্চেন নম্বর 2 নম্বর খাতা লিখবো সব। একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। খাতা লিখবো সবাই। একমাত্র জোড় মৌলিক সংখ্যা 2। দেখতে পেরেছি? আচ্ছা, এবার এটা কিভাবে প্রশ্ন হবে পরীক্ষা সেটা একটু বুঝে নিই। এটা কিভাবে প্রশ্ন পরীক্ষা একটু বুঝে নিই। পরীক্ষার প্রশ্ন হবে জোড় মৌলিক সংখ্যা কয়টি? যে কোনো চাকরি পরীক্ষা এমসিকিউতে আসতে পারে, জোড় মৌলিক সংখ্যা কয়টি? আনসার কি দেখাবো? একটি। জোড় মৌলিক সংখ্যা কয়টি? একটি। কিভাবে দেখেন? এই যে গত ক্লাস আমরা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খুঁজে বের করছি। দেখেন প্লিজ, সবগুলা বিজোড়, সব বিজোড়, সব বিজোড়। এখানে একটা মাত্র জোড় মৌলিক সংখ্যা আছে, সেটাকে 2। তাহলে জোড় মৌলিক সংখ্যা কয়টি? একটি। এই জন্য এই প্রশ্ন পরীক্ষাতে আসে আমাদের পরীক্ষা আসতে পারে জোড় মৌলিক সংখ্যা কয়টি? আনসার দেখাবো একটি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে জোড় মৌলিক সংখ্যা কোনটি কোনটি, আনসার দেখাবো 2। জোড় মৌলিক সংখ্যা কোনটি, আনসার কি হবে? 2। তাহলে আমরা জেনে গেলাম একমাত্র জোড় মৌলিক সংখ্যাকে 2। আচ্ছা, অবলিক দিয়ে লিখবেন, অবলিক দিয়ে সর্বনিম্ন, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2। অবলিক দিয়ে লিখবেন সবাই প্লিজ, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2। অবলিক দিয়ে লিখবেন প্লিজ, সর্বনিম্ন মৌলিক সংখ্যা 2, অর্থাৎ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। তাহলে যদি কখনো কোনো চাকরি পরীক্ষা আসে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে, উত্তর হবে 2। দেখেন কিভাবে, এই যে এখানে যতগুলো মৌলিক সংখ্যা আলোচনা করেছি সবগুলো 2 থেকে বড়, 2 থেকে বড়, 2 থেকে বড়। তাহলে 2 থেকে ছোট মৌলিক সংখ্যা নেই। তার মানে বলতে পারি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কে 2, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কে 2, সর্বনিম্ন মৌলিক সংখ্যা কে 2। নেক্সট 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর লিখবো খাতা সবাই। দেখেন মৌলিক সংখ্যার, এটা খুবই ইম্পর্টেন্ট 3 নম্বর, মৌলিক সংখ্যার বর্গমূল, বর্গমূল সর্বদা অমূলক সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদা অমূলক সংখ্যা। লিখবেন প্লিজ, মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদা অমূলক সংখ্যা। লেখা হলো আমি এটা বুঝাবো কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে। আপনাদের তো অনেকে মনে হতে পারে এটা কিভাবে প্রশ্ন হলো, এটা পরীক্ষা কেউ আসে, সেটা আমি বুঝাচ্ছি। আগে লেখেন মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদা অমূলক সংখ্যা। এই বিষয়টি কি বোঝাচ্ছি? এটা হচ্ছে এই যে মৌলিক সংখ্যাগুলো আমরা খুঁজে বের করলাম, এগুলোকে বলছি মৌলিক সংখ্যা। যদি কোনো চাকরি পরীক্ষা প্রশ্ন অনেকবার আসছে, প্রাইমারি, নিবন্ধন, বিসিএস, বিভিন্ন জব পরীক্ষা আসছে, কিভাবে যে কোনো একটা মৌলিক সংখ্যা যদি বর্গমূল দিয়ে বলে সংখ্যাটি কি হবে, 4টা অপশন দিয়ে আছে, উত্তর দেখাবো কি? অমূলক সংখ্যা। তার মানে যে কোনো মৌলিক সংখ্যার উপর বর্গমূল চিহ্ন দিলে পরে স্কয়ার রুট দিলে এটা কি হবে? অমূলক সংখ্যা। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যেমন কিভাবে প্রশ্ন আসতে পারে, √5 সংখ্যাটি কি? অমূলক সংখ্যা। এর জন্য প্রশ্ন পরীক্ষা আসতে পারে √29 সংখ্যাটি কি? অমূলক সংখ্যা। পরীক্ষা আসতে পারে √53 সংখ্যাটি কি? অমূলক সংখ্যা। তার মানে যে কোনো একটি মৌলিক সংখ্যার উপর যদি বর্গমূল চিহ্ন দিয়ে বলে সংখ্যাটি কি হবে, উত্তর কি দেখাবো? অমূলক সংখ্যা। যদিও অমূলক সংখ্যা বিষয়টা আমি এগুলো পড়ি না আপনাদেরকে, আমরা একটা ক্লাসে অমূলক সংখ্যা আমি পড়াবো, তখন আপনারা আরো বুঝতে খুব সুবিধা হবে। বাট এখন এই কথা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যে কোনো মৌলিক সংখ্যার উপর বর্গমূল চিহ্ন দিলে পরে সেটা কি হবে? অমূলক, অমূলক সংখ্যা। 3 নম্বর ক্লিয়ার সবার কাছে? 4 নম্বর প্রশ্ন দাও। 4 নম্বর প্রশ্ন যেটা পরীক্ষা আছে, 4 নম্বরটা যেটা একদম ধীরে খুব পরীক্ষা আসছে। কি প্রশ্ন দেখেন, মনে করি 4 নম্বর লিখবো, মনে করি পি একটি মৌলিক সংখ্যা। এটা হুবহু আসলে বিসিএস পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা প্রশ্ন। মনে করি পি একটি মৌলিক সংখ্যা, তাহলে তাহলে √p সংখ্যাটি কি? 4টা অপশন দিয়েছিল। তাহলে এই প্রশ্ন লেখেন প্লিজ, মনে করি পি একটি মৌলিক সংখ্যা, পি একটি মৌলিক সংখ্যা, তাহলে
√p সংখ্যাটি কি? তাহলে চারটা অপশন দিয়েছে, উত্তর কি লাগাবো? এর উত্তর কি হবে? অমূলক সংখ্যা। এর উত্তর কি হবে? অমূলক সংখ্যা। কেন? এটা যদি বুঝতে অসুবিধা হয় 3 নাম্বারটা আবার বুঝতে হবে। 3 নাম্বার বললাম মৌলিক সংখ্যার বর্গমূল সর্বদা অমূলক সংখ্যা। দেখেন 4 নম্বরে বলে দিলাম p একটি মৌলিক সংখ্যা। p কি? একটা মৌলিক সংখ্যা। তার মানে p মানে এদের যে কোনো একটি, তাহলে p যদি একটা মৌলিক সংখ্যা হয়, তারপর যদি রুট চিহ্ন দেওয়া হয়, বর্গমূল চিহ্ন দেওয়া হয়, সেটা কি হবে? অমূলক। বুঝতে পারছি প্লিজ? 4 নম্বরটা, 4 নম্বরটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষা আসে। তাহলে মনে করি p একটি মৌলিক সংখ্যা, আর যেহেতু p একটি মৌলিক সংখ্যা, সেই মৌলিক সংখ্যার উপর বর্গমূল চিহ্ন দিলে সেটা কি হবে? অমূলক সংখ্যা। আমি কি 4 নম্বরটা বুঝতে পেরেছি প্লিজ? বুঝতে না পারলে প্রশ্ন করবেন। 4 নম্বর ক্লিয়ার সবার কাছে? পাঁচ। ঠিক আছে, থ্যাংক ইউ। 5 আপনার প্রশ্ন করবেন কিন্তু, না বুঝতে না পারলে বলবেন, তাহলে আমি আবার রিপিট করব। ঠিক আছে, রিপিট করব। লেখেন 5 নম্বর। একটি মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা। আমি মুখে বারবার বলছি, বোর্ডে দেখা না গেলে এরপর বলবেন, বুঝে না গেলে বলবেন। মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা এক, যেগুলো ক্যালকুলেট করতে পারে এ পি এন, একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে √1 সংখ্যাটি কি? এবার প্রশ্ন আসতে পারে। প্লিজ 4 নম্বর 5 নম্বর দিকে বসে থাকে। 5 নম্বর বলে মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে √1 সংখ্যাটি কি হবে? এটা আনসার কি হবে? একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে √1 সংখ্যাটি কি হবে? উত্তর হবে মূলদ সংখ্যা। এটা উত্তর হবে মূলদ সংখ্যা। এটা মূলদ কেন? দেখি প্লিজ একটু। আগের বার 4 নম্বর প্রশ্ন বললাম p একটি মৌলিক সংখ্যা, p অথবা a অথবা x, যে কোনো আসবে একটা মৌলিক সংখ্যা, আর তার উপর রুট দিলে সেটা অমূলক। বাট এখন আমি 5 নম্বর বললাম কি একটি পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কারা সেটা একটু বুঝতে হবে। যেমন 4 পূর্ণবর্গ, 4 কে লিখতে পারি আমরা 2 স্কয়ার। 9 পূর্ণবর্গ, 9 কে 3 স্কয়ার। 16 পূর্ণবর্গ, 16 কে 4 স্কয়ার লেখা যায়। 25 পূর্ণবর্গ, 5 স্কয়ার। এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আরো আছে, এই পূর্ণবর্গ সংখ্যার উপর যদি বর্গমূল চিহ্ন দেন, বর্গমূল দেন, সেগুলো মূলদ হয়ে যাবে। মূলদ কেন? 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3, 16 এর বর্গমূল 4, 25 এর বর্গমূল 5। এগুলো কি সংখ্যা হলো? পূর্ণ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। আমি মূল সংখ্যা ক্লাসে পড়াবো, একটু করে বলো শুধুমাত্র। তাহলে দেখেন 5 নম্বরে কি বললাম? মনে করি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে √1 সংখ্যাটি কি হবে? মূলদ। 5 নম্বর ক্লিয়ার সবার কাছে? আমি 6 নম্বর বসে যাব। 6 নম্বর যাব 4 5 ক্লিয়ার সবার কাছে? আমি 6 নম্বর বসে যাচ্ছি, যদি ক্লিয়ার হয়। কারো বুঝতে অসুবিধা হলে প্রশ্ন করবেন প্লিজ, বলবেন। 6 নম্বর লিখি সবাই প্লিজ। 6 নম্বর 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা গত ক্লাস আমি বলেছিলাম, আজকে প্রশ্ন আকারে লেখাচ্ছি, কারণ যেটা আমি আজকে মৌলিক সংখ্যা রিলেটেড সমস্ত কোশ্চেনগুলো লেখাচ্ছি একটা করে, সেটা আমি একটা প্রশ্ন আকারে লেখাচ্ছি। এটা পরীক্ষা আসে, বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? মনে আছে কারো? গত ক্লাসে এটা পড়িয়েছিলাম, আরো মনে আছে? উত্তর কয়টি হবে? উত্তর কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? উত্তর 25টি। উত্তর কি? 25টি। উত্তর 25টি। কিভাবে? মুখস্থ নয়। গত ক্লাসে একটা কোড পড়িয়েছি, আমি বললাম একটু আগে, এই মৌলিক সংখ্যাগুলো এভাবে বোঝার কারণে বলছিলাম, একটা কোড নম্বর পেয়ে গেছিলাম। দেখেন কোড নম্বর কোথায়? এই যে 4 4 2 2 322 300। গত ক্লাস করছিলেন 4 4 2 2 322 300। বলছিলাম এই নাম্বার গুলাকে যোগ করলে পেয়ে যাবো কয়টি? এই 4 4 2 2 322 321। এই কোডটা মনে রাখবেন। এই যে 4 4 2 2 322 321। এই নাম্বারগুলো যোগ করলে 1 থেকে 100 পর্যন্ত বসে পারি 25। এই প্রশ্ন পরীক্ষা 7 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটু সময় প্লিজ। 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এটা পরীক্ষা আসছে, তাহলে 1 থেকে
50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? কি হবে? গত ক্লাসে পড়িয়েছি, এটা বলছিলাম। এই যে 1 থেকে 50 প্রথম 5 ঘর, এই যে 4 থেকে প্রথম 5 ঘর, 4 4 2 2 3 প্রথম 5 ঘর যোগ করলে পেয়ে গেলাম কয়টি? 15টি। কয়টি? 15টি। তাহলে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 15টি। 15টি। বুঝতে পেরেছি প্লিজ? 6 নম্বর 7 নম্বর। তাহলে এই এরকম 4 থেকে আমরা আনসার করতে পারবো। 1 থেকে 50, 50 থেকে 100, 1 থেকে 100, এই ধরনের যে কোনো প্রশ্ন দিলে আমরা এই 4 থেকে বলতে পারবো। 4 4 2 2 322 321। নেক্সট প্রশ্ন নাম্বার 8 নম্বর প্রশ্ন দাও। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং কনফিউজিং প্রশ্ন। 2 এবং 32 এর মধ্যে 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? প্রশ্ন এই জন্য প্রশ্ন পরীক্ষা আসছে এবং ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে এখানে প্রশ্ন ফিলিট আসলে এমসিকিউ 4টা অপশন দিয়ে থাকবে। সাপোজ আমি অপশন দিলাম 9টি, 10টি, 11টি, 12টি। আমি 4টা অপশন দিলাম। দেখি আপনাদের মধ্যে কেউ একজন উত্তর করেন তো কয়টি হতে পারে? 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 9টি, 10টি, 11টি, 12টি। আপনার সঙ্গে আমি এই 4টা দিয়ে দিলাম। আপনি এই 4টা দেখেন, দেখে এখান থেকে বলেন তার উত্তর দিন। 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? এই 4টি দেখে বলেন, মুখস্থ বলার দরকার নেই। উত্তর কয়টা হতে পারে দেখি? 9টি, 10টি, 11টি, 12টি। 9 10 কয়টি? একজন বলছে 10টি, বাকিরা? আচ্ছা, দেখি। 11টি হ্যাঁ, কেউ বলছে 11টি। ঠিক আছে, আমি এখন ক্লিয়ার করি। আপনারা কেউ বলছেন 10টি, কেউ বলছেন 11টি। অপশনে সবই আছে। ঠিক আছে, এটা একটা কনফিউজিং কোশ্চেন, যেটা পরীক্ষা আপনারা ভুল আনসার করেন, ভুল দেখা, তাই এই জন্য প্রশ্ন পরীক্ষা আসে। একটু প্লিজ এটা ভুল হবে না, এই কারণে যদি আপনি নোটটা একটু লিখেন, একটা নোট লিখে রাখি প্লিজ। একটা নোট লিখে রাখি। এবং মধ্যে বললে, এবং মধ্যে বললে প্রথম ও শেষেরটা বাদ দিতে হবে। লিখে রাখেন প্লিজ। এবং মধ্যে বললে প্রথম ও শেষেরটা বাদ দিতে হবে। এই নোটটা লিখে রাখেন প্লিজ, তাহলে আর কারো ভুল হবে না। এবং মধ্যে, আমি এই জন্য বলছিলাম এটা কনফিউজিং কোশ্চেন, এটা পরীক্ষা আসে ভুল করানোর জন্য। এবং মধ্যে বললে প্রথম ও শেষেরটা বাদ দিতে হবে। তার মানে 2 বাদ যাবে। তো 2 যদি বাদ যায়, আর আছে কয়টি বলে দেখি? 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টি? 10টি। তাহলে এবং মধ্যে বলে প্রথমটা বাদ, শেষেরটা বাদ, উত্তর হবে কয়টি? 10টি। কয়টি? 10টি। বুঝাতে পেরেছি প্লিজ? 10টি। কয়টি মৌলিক সংখ্যা? 10টি। 2 এবং 32 এর মধ্যে। এবার প্রশ্ন নম্বর 9 লিখবো। 9 8 নম্বর ক্লিয়ার হয়ে 9 লিখবো। দেখেন 2 থেকে 32 পর্যন্ত, তাহলে প্রশ্ন ভিন্ন আছে কি দেখি, সবাই লেগে আস্তে আস্তে। 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2 থেকে 32 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? আবার আপনাকে অপশন দিয়ে দেবে 9টি, 10টি, 11টি, 12টি। তাহলে এখন উত্তর কি হবে? তার জন্য আমি আমার নোট দিয়ে দিচ্ছি, আগে নোটটা একটু খেয়াল করুন, এটা ভুল হবে না। নোট লেখেন সবাই। পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে। পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে। পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে। তাহলে আগের বার বলেছি কি, এবং মধ্যে বললে প্রথম ও শেষেরটা বাদ দিতে হবে। কাউন্ট করে যাবে না, বাদ দিতে হবে। আর এখন বললাম পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে। আচ্ছা, তাহলে এখন যদি বুঝে থাকেন আপনি আমার কথাটা, তাহলে এখন উত্তর দেন তো। যদি থাকে 9টি, 10টি, 11টি, 12টি, এখন কয়টা হবে বলেন? এখন কয়টা হবে বলেন? 2 এবং 32 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? কয়টা হতে পারে? 11টি বলছে অনেকে। 11টি। আচ্ছা, অপশনে কিন্তু 12টি আছে। তাহলে আমরা এইভাবে একটু ভুল করতে পারি। কিভাবে দেখেন? এই যে আমি যে বললাম পর্যন্ত বললে প্রথম ও শেষেরটা নিতে হবে।
এক্ষেত্রে অনেকে কি করবে এরকম ভাবে দেখেন, এই যে গণি 2 থেকে তাহলে 2 নিতে হবে, 2 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 3200 অপশনে 12 দিয়ে দেবো, 8 আগে চলে আসবো, উত্তরটা ভুল হবে। ঠিক আছে, উত্তরটা ভুল হবে কেন? এটা দেখেন পর্যন্ত বলতে প্রথম সেটা নিতে হবে, কথাটা কিন্তু সত্য, বাট 32 তো মৌলিক সংখ্যা নয়, 32 তো মৌলিক সংখ্যা নয়, মৌলিক সংখ্যা হলে নেবেন, না হলে নিয়ে যাবে না। এই জন্য উত্তর হবে কয়টি? 11টি। উত্তর কয়টি? 11টি। 11টি। বুঝতে পারছি? ক্লিয়ার? অপশনে কিন্তু 12টি আসছে, অনেকে দাগাবে, উত্তর ভুল। যদি এমন হতো 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 পর্যন্ত, তাহলে 2 তো নিতে হবে, 31 তো নিতে হবে। এই জন্য আমি লিখছি পর্যন্ত বলে প্রথম সেটা নিতে হবে। তাই নেওয়ার সময় আমরা একটু লক্ষ্য করবো এটা মৌলিক কিনা, মৌলিক না হলে তো নিয়ে যাবে। 9 নম্বর ক্লিয়ার? কোশ্চেন নম্বর 10 এ যাবো। 10 10 নম্বর প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং অসংখ্যবার আসে। 10 লিখবো খাতা সবাই। 10 লাইনের সবাই। 60 থেকে 80 এর মধ্যবর্তী, আপনাদের লিখি 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, এটা বোঝা যাচ্ছে না? আমার লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে প্লিজ? 60 থেকে 80 এর মধ্যবর্তী, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য করো। এই প্রশ্ন অসংখ্যবার আসছে, অসংখ্য চাকরি পরীক্ষা, খুব ইম্পর্টেন্ট। ব্যাংকের পরীক্ষায় এই প্রশ্ন আসছে বা ইংলিশে, জাস্ট ইংলিশে আসছে। তাহলে আমরা যদি বেসিকটা বুঝি, ইংলিশে প্রশ্ন আসতে পারবো কিভাবে। ব্যাংকে আসছিল হোয়াট ইজ দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য ডিফারেন্স দ্য গ্রেটেস্ট এন্ড দ্য লেস্ট প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যা কি বলছিলাম? প্রাইম নাম্বার। What is the difference? The greatest and the least prime number between 60 to 80. Just এই প্রশ্নটা ইংলিশ আসে। তা আমার যদি বেসিক ক্লিয়ার থাকে আমরা বুঝি, আমরা যেভাবে প্রশ্নটা পাবো। ঠিক আছে? এটা অসংখ্য বার আসে, নেক্সট মাসে এই জিনিসটা পাল্টে দেবে। তা আমরা ওকে নিয়ম শিখি, মুখস্থ রাখবো, নিয়ম শিখি। আমি গত ক্লাসে বলেছিলাম আমরা ম্যাথের নিয়ম শিখবো, মুখস্থ হলে আমরা ম্যাথ পারবো না। তাহলে 60 থেকে 80 এর মধ্যবর্তী, লক্ষ্য করি 60 থেকে 80 এর মধ্যবর্তী অনেক মৌলিক সংখ্যা আছে। দেখেন 61 67 71 73 79 অনেক মৌলিক সংখ্যা আছে, সবাই আসবে না। আসবে কি? যে এদের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম এবং সবচেয়ে ছোট ক্ষুদ্রতম, দেন তাদের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, বিয়োগফল। তাহলে দেখেন এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা কে? 79 79 79 79 পার্থক্য মানে কি? এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কে? 61 61 61 এই 61। তাহলে পার্থক্য বলে কি হবে? বিয়োগ। পার্থক্য বলে বিয়োগ। তাহলে উত্তর হবে কত? 18 12 9 18। উত্তর 18। উত্তর 18। প্রশ্ন করুন প্লিজ। তাহলে 60 থেকে 80 এর মধ্যবর্তী, এর মধ্যবর্তী সবচেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 79 79 79, আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 61 61। এদের মধ্যে পার্থক্য, ডিফারেন্স, বিয়োগফল, মাইনাস। তাহলে বিয়োগফল উত্তর কত? 18। 9 থেকে 1 বিয়োগ করলে 8, 7 থেকে 6 বিয়োগ করলে 18। বুঝতে পারছে প্লিজ? এখন নেক্সট টাইম যদি এই প্রশ্ন আসে, এই রেঞ্জটা পাল্টিয়ে আসে, আমরা অঙ্ক পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, শুনে একটু মন দিয়ে, এটা পার্থক্য বললে উত্তর 18। এখন পার্থক্য না বলে এখানে বলতে হবে অন্তর্গত, অন্তর, অন্তর বললে উত্তর সেম, উত্তর মানে বি। আচ্ছা, পার্থক্য না বলে, অন্তর না বলে যদি বলে সমষ্টিগত, তাও আমরা পারবো। সমষ্টি মানে এখানে যোগ করবো, সমষ্টি মানে এখানে কি করবো? যোগ করে দেবো। পার্থক্য না বলে, অন্তর না বলে, সমষ্টি না বলে যদি গড় বলে, গড়, এভারেজ, গড়, তাও আমরা পারবো। গড় মানে কি? এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি সব কথা একসাথে বলেছি, তারপর কি কোনো ঝামেলা না হয়। তাহলে পার্থক্য, অন্তর, সমষ্টি, গড়, যে কোনো একটা বলতে পারো। আচ্ছা, এখন বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা শুনেন। সেটা হচ্ছে আপনি এটা হয়তো ভালো বুঝছেন এই কারণে, কারণ আপনার সামনে এই চার্টটা আছে, তাই আপনি এখানে বড় এবং ছোটটা বুঝতে পারছেন, আনসার পেয়ে গেছেন। কিন্তু পরীক্ষায় আপনি এই চার্টটা নিয়ে যেতে পারবেন না। এটা থাকতে পারবে মাথায়, এই পুরো চার্টটা কোথায় থাকবে? মাথা থাকবে। তাহলে আমি মাথা থাকলে আমি বুঝতে পারবো এই মধ্যে বড়কে ছোটকে পার্থক্য। আচ্ছা, কিভাবে বলবো এটা? মানে এই চারটা আমার সামনে না থাকে, কিভাবে চিন্তা করবো সেটা শিখাচ্ছি। দেখেন রেঞ্জটা কি বললো? 60 থেকে 80। তাহলে আমরা এভাবে ভাববো 80 থেকে ছোটকে, 80 থেকে ছোট সংখ্যাটিকে। তাহলে 80 থেকে ছোট সংখ্যা হচ্ছে 79 এবং সেটা মৌলিক সংখ্যা। ঠিক আছে, এর চেয়ে রেঞ্জ সবচেয়ে বড়। নেক্সট 60 থেকে বড়কে, 60 থেকে বড়কে 61 এবং সেটা মৌলিক সংখ্যা, তার মানে এই হচ্ছে সবচেয়ে ছোট। এখন এই দুটোর মধ্যে পার্থক্য, কথা পরিষ্কার না? নাকি দেখা যাচ্ছে না কোনটা? বোর্ড ক্লিয়ার না?
হ্যাঁ, বোর্ড ক্লিয়ার আছে তো দাদা, কি সমস্যা? হ্যাঁ এই খাদিজা, আপনার মাইক অফ করেন না কেন আপা? কেন একজন mic হলো off? ভোট। আচ্ছা আমি কন্টিনিউ করি। আমার হয়তো ওনার সাথে হ্যাঁ দাদা, কন্টিনিউ করেন। হ্যাঁ ওনার সাথে নেটওয়ার্ক কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা তারপরে প্রশ্ন করবেন কেমন, আমি বারবার রিপিট করবো। তাহলে 60 থেকে 80 এর মধ্যে আমি বড় মৌলিক সংখ্যা কিভাবে বুঝতে বলছিলাম, 80 থেকে ছোটকে 79, 60 থেকে বড়কে 61, এবং দুইটাই মৌলিক সংখ্যা। তাহলে যদি ডিফারেন্স বললে, পার্থক্য বললে মাইনাস, সমষ্টি বললে প্লাস, গড় বললে দুইটাকে যোগ করে 2 দিয়ে বার। আচ্ছা এখন মনে করেন পরীক্ষা দিয়ে এসে গেছে অনেকবার, এটা আসবে না, নেক্সট টাইম কি হবে, কোশ্চেন পাল্টাবে কিভাবে, এটা মান দিয়ে আসবে। সাপোজ আমি যদি এখন প্রশ্ন করে আপনাকে এটা যদি বলি 20 থেকে 40, যদি এই রেঞ্জটা দিয়ে দিই 20 থেকে 40, তাহলে আপনি এটা কিভাবে পারবেন, এই চারটার সামনে না থাকলেও পারবেন। কিভাবে পারবেন, এভাবে চিন্তা করবেন। 40 থেকে ছোট সংখ্যাকে এভাবে চিন্তা করতে হবে, 40 থেকে ছোটকে, 40 থেকে ছোট সংখ্যা হচ্ছে 39, কিন্তু 39 মৌলিক সংখ্যা নয়, এটা মানতে হবে। মৌলিক সংখ্যা নিতে হবে, ঠিক আছে, বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে 39 মৌলিক নয়, তাহলে 39 থেকে ছোটকে 38, কিন্তু 38 মৌলিক সংখ্যা নয়। তাহলে 38 থেকে ছোটকে 37, হ্যাঁ 37 হচ্ছে এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় মৌলিক সংখ্যা। নেক্সট এবার 20, 20 থেকে বড়, তাহলে 20 থেকে বড় মৌলিক সংখ্যা কত, 21, 20 থেকে বড় সংখ্যাকে 21, কিন্তু 21 তো মৌলিক নয়। তাহলে 21 এর পরকে 22, কিন্তু 22 মৌলিক সংখ্যা নয়। 22 এর পরে কে 23, 23 হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে জানতে পারলাম, এভাবে বুঝবো এই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট, ডিফারেন্স বিয়োগ বা পার্থক্য আছে। আশা করি আমি বুঝাতে পারছি। এখন যদি পারবিও আপনারা পারবেন, কোন একটা রেঞ্জ দিয়ে বলবে, ওই রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যার পার্থক্য। প্রশ্ন নম্বর 11। 11 নম্বর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বরাবর ঠিক এরকমই অনেকবার পরীক্ষা আসে। একটু লিখে 11 নম্বর আমার সাথে, 10 থেকে 60 এর মধ্যবর্তী, 10 থেকে 60, আমি মুখে বারবার বলছি, প্লিজ আপনারা আমার আস্তে লিখতে পারবেন, দেখা খুব ক্লিয়ার না হলেও, 10 থেকে 60 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যা, যে সকল মৌলিক সংখ্যা 10 থেকে 60 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক নয়, তাদের সমষ্টি কত, তাদের সমষ্টি কত, এই প্রশ্ন পরীক্ষা আসে। এই প্রশ্ন পরীক্ষা আসে, এক্সপেরিয়েন্সটা পাবেন, বাট আমরা নিয়মটা শিখে নিই। 10 থেকে 60 এর মধ্যবর্তী যে সকল মৌলিক সংখ্যার, প্রশ্ন লেখেন প্লিজ, যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয়, একক স্থানীয় অঙ্ক নয়, অর্থাৎ এককের করে নয় থাকবে, তাদের সমষ্টি বের করতে বলেছি। তাহলে কিভাবে করবো দেখেন, 10 থেকে 60, দেখেন 10 থেকে 60 এর মধ্যে অনেক মৌলিক সংখ্যা আছে, অনেক আছে, আমরা সবাইকে নেব না, আমরা নেব যাদের এককের করে কত আছে, এটা বুঝতে হবে, একক স্থানীয় অঙ্ক নয়। তাহলে দেখি কে কে আসবে, 11 আসবে না, 13 আসবে না, 17 আসবে না, 19 আসবে, কেন 19 এর এককের করে 9 আছে, 19 আসবে। 23 আসবে না, 29 আসবে, কেন এককের করে কি আছে 9। 29 এর পরে 31, 37, 41, 43, 47 আসবে না, এককের করে 9 নেই, 53 আসবে না, আসবে কে 59, 59। তাহলে এই রেঞ্জের মধ্যে 10 থেকে 60 এই রেঞ্জের মধ্যে যাদের এককের করে 9 আছে এমন মৌলিক সংখ্যা হচ্ছে তিনটা, তাদের সমষ্টি বের করতে বলেছি, তার উত্তর 107, উত্তর 107, উত্তর 107। তাহলে একক স্থানীয় যাদের 9 তাদের সমষ্টি কত। এবার এটা যদি আপনি বুঝে থাকেন, আপনাদের দেখে পাল্টে দিয়ে হয় আপনি পারবেন, এই জন্য বলছি আপনি নিয়মটা শিখেন প্লিজ। নেক্সট লাস্ট কোশ্চেন, আরেকটা কোশ্চেন দেখাবো আমাদের মৌলিক সংখ্যা রিলেটেড, এই কোশ্চেন গুলো পড়তে পরীক্ষা এই ধরনের প্রশ্ন থাকবে যে কোনো জব পরীক্ষা, এবং এরকম প্রশ্ন আসে। 10 12 নম্বর লিখি, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের যোগফল কত। এই প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু যদি কখনো আসে একটু মনে রাখবেন। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা সমূহের যোগফল কত। তার মানে এই যে মৌলিক সংখ্যাগুলো খুঁজে বের করলাম, এদের যোগফল কত জিজ্ঞেস করছে। তাহলে এটা একটু ফিগারটা মনে রাখতে হবে, কারণ এগুলো আসলে যোগ করে বলার মতো সময় বা ক্যালকুলেটর আমাদের হাতে থাকবে না। একটা মুখস্থ ফিগার মনে রাখবো, এর যোগফল হচ্ছে 1060, 1060, 1060 মুখস্থ। যদি কখনো আসে, খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপর বলে দিলাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সময় যোগফল কত, উত্তর হচ্ছে 1060, 1060। ঠিক আছে, আর 11 নম্বর প্রশ্ন বুঝতে পেরেছি, একটা রেঞ্জের মধ্যে
যে সকল মৌলিক সংখ্যার এক দুই করে 9 আছে তাদের সমষ্টি করো। তাহলে রেস্ট যদি পাল্টে গেলে আপনি পারবেন, যাদের এক দুই 9 থাকবে তাদের সমষ্টি। তাহলে মৌলিক সংখ্যা রিলেটেড টোটাল 12টা কোশ্চেন আমি আলোচনা করলাম। এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। আশা করি যে কোনো জব পরীক্ষা আপনি উপকার হতে পারে। নেক্সট আমরা পরের টপিকে যাবো। মৌলিক সংখ্যার এই প্রশ্ন করে আরেকটা টপিকে যাবো। প্রশ্ন করুন প্লিজ। আর ওগুলো প্রশ্ন বুঝতে সাথে জিজ্ঞেস করবেন। নেক্সট যে পার্টটা আমরা বলবো, হেডলাইন দেবেন মৌলিক দ্বিজোট। মৌলিক দ্বিজোট, সবাই হেডলাইন দেবেন মৌলিক দ্বিজোট কাকে বলে। আমরা একটু সংজ্ঞা লিখবো, ডেফিনেশন। আর সংজ্ঞা লিখলে আমি গত ক্লাসে বলছি সংজ্ঞা মানে বেসিক। যার সংজ্ঞা ডেফিনেশন মনে থাকবে উনি কিন্তু খুব ভালো বুঝবেন। ঠিক আছে, পরীক্ষা কি আমরা একটু পরে বলবো, আগে সংজ্ঞাটা লিখি। মৌলিক দ্বিজোট কাকে বলে? মৌলিক দ্বিজোট কাকে বলে? সাদা লিখি। দুটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য, দুটি মৌলিক সংখ্যার পার্থক্য, দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলে। দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলে। এটা হচ্ছে প্রশ্ন। দুটি মৌলিক সংখ্যার পার্থক্য, ডিফারেন্স, বিয়োগফল 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলা হয়। তাহলে এই সংখ্যাটা যার মনে থাকবে তিনি কিন্তু মৌলিক দ্বিজোট খুব ইজিলি বুঝতে পারবেন। দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলে। তাহলে কি জন্য প্রশ্ন হতে পারে প্রি এমসিকিউতে? প্রশ্ন হবে 4টা অপশন দিয়ে বলবে নিচের কোনটি মৌলিক দ্বিজোট, নিচের কোনটি মৌলিক দ্বিজোট নয়। তাহলে আপনি আনসার করতে পারেন যদি এই বিষয়টা বুঝবেন। তাহলে আমি কয়েকটা एग्जांपल দিই। যেমন 3,5 এটা একটা মৌলিক দ্বিজোট। 3,5 এটা মৌলিক দ্বিজোট। প্রশ্ন হচ্ছে কেন? দেখেন 3 এবং 5 দুইটাই মৌলিক সংখ্যা, এদের মধ্যে ডিফারেন্স কত? পার্থক্য বিয়োগফল 2। বুঝাতে পেরেছি প্লিজ? মৌলিক দ্বিজোট বিষয়টা কি বা কাকে বলে? দুটি মৌলিক সংখ্যার পার্থক্য বিয়োগফল 2 তাতে মৌলিক দ্বিজোট বলে। কারণ আরেকটা एग्जांपल দিই, 11,13 এটা মৌলিক দ্বিজোট। 11,13 কেন? 11 দুটো মৌলিক সংখ্যা, পার্থক্য কত? যেমন 41,43 এটা মৌলিক দ্বিজোট। কেন? পার্থক্য কত? 2 দুটো মৌলিক সংখ্যা। তাহলে আমি কি মৌলিক দ্বিজোট বোঝাতে পেরেছি? দুটি মৌলিক সংখ্যার পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলা হবে। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, যদি এটা ক্লিয়ার হয় তাহলে আমাকে বলেন 9,11 এটা মৌলিক দ্বিজোট হবে? 9,11 এটা মৌলিক দ্বিজোট হবে? জি হবে। হবে না? 9,11 মৌলিক দ্বিজোট হবে না বলছে। কেন না? পার্থক্য তো 2। কেন না? পার্থক্য তো 2, মৌলিক দ্বিজোট নয় কেন? দেখেন ইম্পর্টেন্ট, এখানে 2 কিন্তু মৌলিক সংখ্যা, 9 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 9 মৌলিক সংখ্যা নয়, এই জন্য 9 মৌলিক সংখ্যা নয়, মানে দুইটাই মৌলিক সংখ্যা হতে হবে। মৌলিক নয়, এটা মৌলিক দ্বিজোট হবে না। আচ্ছা, এখন যদি প্রশ্ন করি 11,13,17 এটা মৌলিক দ্বিজোট হবে? 13,17 মৌলিক দ্বিজোট হবে? 13,17 মৌলিক দ্বিজোট হবে না। কেন না? এটা তো মৌলিক সংখ্যা। কেন? এটা তো মৌলিক সংখ্যা। কেন নয়? কারণ পার্থক্য 2 নয়। পার্থক্য 2 নয়, পার্থক্য কত? 4। বুঝাতে পেরেছি প্লিজ? তাহলে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দুইটাই মৌলিক সংখ্যা হতে হবে, দুইটাই মৌলিক সংখ্যা, পার্থক্য কত হবে? 2। তাদেরকে বলা হয় মৌলিক দ্বিজোট। নেক্সট, তাহলে যদি বুঝে থাকি তাহলে কষ্ট কি হবে সেটা বলছিলাম। প্রি এমসিকিউ যে কোনো জব পরীক্ষা আসতে পারে। নিচের কোনটি মৌলিক দ্বিজোট, নিচের কোনটি মৌলিক দ্বিজোট নয়। আশা করি ক্লিয়ার। হেডলাইন দেব মৌলিক দ্বিজোট, এরপর হেডলাইন দেব মৌলিক দ্বিজোট। মৌলিক দ্বিজোট, সবাই হেডলাইন দিই মৌলিক দ্বিজোট। মৌলিক দ্বিজোট কাকে বলে? সংজ্ঞা লিখি, তারপর উদাহরণ। 3টি মৌলিক সংখ্যা, 3টি মৌলিক সংখ্যা পরপর পার্থক্য, 3টি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 2 হলে তাদের মৌলিক দ্বিজোট বলে। 3টি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য 2 হলে, এই সংজ্ঞাটা লাগে। এই সংজ্ঞাটা হচ্ছে বেসিক, সংজ্ঞাটা আপনাকে ক্লিয়ার করবে।
তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য দুই হলে তাদের মৌলিক সংখ্যা দূর করতে হবে। যে কোনো সময় যেহেতু জুমে একটা টাইম লিমিটেশন আছে আমরা আউট হতে পারি, আবার লিঙ্ক দিলে আপনারা আবার জয়েন করবেন প্লিজ, ঠিক আছে? যতক্ষণ আমরা টাইম আউট হবে না ততক্ষণ আমরা কন্টিনিউ করব। তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য টাইম আউট হবে না, এটা পেইড। ও থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ, টাইম আউট হবে না, তাহলে আমরা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? কন্টিনিউশন থাকলে ভালো হয়, ঠিক আছে? তিনটি মৌলিক সংখ্যার পরপর পার্থক্য কি হলে তাদের মৌলিক ত্রিজোড় বলে। তাহলে পরীক্ষায় কিন্তু ডেফিনিশন গুলো কোন চাকরি পরীক্ষা প্লিজ আপনাকে বলবেন এমসিকিউ তে মৌলিক ত্রিজোড় কাকে বলে লিখেন। পরীক্ষার প্রশ্ন কি হবে? নিচের কোনটি মৌলিক ত্রিজোড়? চারটা অপশন দিয়ে আছে, তাহলে দেখেন প্লিজ আমরা একটু উদাহরণ দিই। 3, 5, 7 এটা একটা মৌলিক ত্রিজোড়ের एग्जांपल। 3, 5, 7 এটা একটা মৌলিক ত্রিজোড়ের উদাহরণ। কিভাবে হলো দেখেন 3, 5, 7 তিনটা কি সংখ্যা? স্যার 2, 3, 5 হবে না? 2 পরপর ডিফারেন্স 2, অর্থাৎ 3 থেকে 5 এর ডিফারেন্স 2, 5 থেকে 7 এর ডিফারেন্স 2। তাহলে তিনটা মৌলিক সংখ্যা হতে হবে, এদের পরপর ডিফারেন্স 2 হতে হবে, তখন তাদেরকে মৌলিক ত্রিজোড় বলা যাবে। ক্লিয়ার সবার কাছে মৌলিক ত্রিজোড়? যদি ক্লিয়ার হয় আমাকে উত্তর দিতে হবে 2, 3, 5 এটা মৌলিক ত্রিজোড় হবে নাকি হবে না? উত্তর দেন প্লিজ। 2, 3, 5 মৌলিক ত্রিজোড় হবে নাকি হবে না? না। কেন না? তিনটা একটা মৌলিক সংখ্যা, 2, 3, 5 তিনটাই মৌলিক সংখ্যা, তিনটা মৌলিক সংখ্যা, তাহলে এটা কেন মৌলিক ত্রিজোড় হবে না? এই কারণে হবে না, দেখেন এটার পার্থক্য 2 বা এর পার্থক্য 2 নয় 1। তাহলে বলছে মৌলিক ত্রিজোড় হতে হলে অবশ্যই পার্থক্য কত হবে? তাহলে এটা পার্থক্য 2 নয় 1, তাই এটা মৌলিক ত্রিজোড় নয়। আচ্ছা, তাহলে যদি এটা বুঝেন এখন আমাকে বলুন তো 9, 11, 13 এটা মৌলিক ত্রিজোড় হবে নাকি হবে না? এই উদাহরণটা এটা মৌলিক ত্রিজোড় হবে নাকি হবে না বলেন? না, না হবে না। না, কেন হবে না? কারণ তিনটা তো মৌলিক সংখ্যা। এখানে 9 তো মৌলিক সংখ্যা হচ্ছে না। পার্থক্য 2, তাহলে মৌলিক ত্রিজোড় নয় কেন? কারণ 9 মৌলিক সংখ্যা নয়, 9 মৌলিক সংখ্যা নয়। তার মানে একটাই কথা সেটা হচ্ছে তিনটাই মৌলিক সংখ্যা হতে হবে, পরপর ডিফারেন্স 2 হতে হবে, তাই মৌলিক ত্রিজোড় বলা হবে। আচ্ছা, তাহলে এটা মৌলিক ত্রিজোড় নয়, এটা মৌলিক ত্রিজোড় নয়। তাহলে আমাকে একটু বলেন আপনাদের মধ্যে কেউ একজন আরেকটা মৌলিক ত্রিজোড় এখান থেকে খুঁজে বলেন, আরেকটা এই যে এখানে দেখে আরেকটা মৌলিক ত্রিজোড় एग्जांपल দেন আমাকে প্লিজ। আমি তো একটা বললাম, আপনারা আমাকে আরেকটা মৌলিক ত্রিজোড় বলুন, কোনটা মৌলিক ত্রিজোড় হবে? এটা আরেকটা বলুন তো প্লিজ, আরেকটা মৌলিক ত্রিজোড় বলেন, আরেকটা মৌলিক ত্রিজোড় বলেন উদাহরণ। বলেন প্লিজ। এখানে সব ডিজিট হচ্ছে, ত্রিজোড় তো দেখতে পাচ্ছি না। মৌলিক ত্রিজোড় 41, 43 কেন হবে? এটা নিয়ে তার মৌলিক ত্রিজোড়, হ্যাঁ এটা নিয়ে কি মৌলিক ত্রিজোড় হয়? তিনটে হতে পারে, এখানে তিনটা। শুধু স্যার 2 নাই। আচ্ছা না স্যার, আর নাই, আর নাই, আর খুঁজতে পাবেন না, সারাদিন খুঁজতে পাবেন না। মৌলিক ত্রিজোড় একটি শুধু একটা আছে, মৌলিক ত্রিজোড় একটাই আছে। 3, 5, 7 3, 5, 7 আর নাই। এখানে সারাদিন বুঝতে পারবেন তিনটা মৌলিক সংখ্যা পরপর ডিফারেন্স 2 এরকম, এগুলোকে বলে মৌলিক ত্রিজোড়। আছে কয়টা? একটা। 3, 5, 7 একটু লিখে রাখেন, মৌলিক ত্রিজোড় একটি, লিখে রাখেন মৌলিক ত্রিজোড় একটি, মৌলিক ত্রিজোড় 8টি, মৌলিক ত্রিজোড় 8টি, মৌলিক ত্রিজোড় কয়টা আছে? 8টা আছে। আর ত্রিজোড় কয়টা? একটা। নেক্সট আমরা পরের টপিকে যাবো, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট করবো, সহমৌলিক সংখ্যা। এরপর সহমৌলিক, এরপরটা লিখবো খাতা সবাই একটু, সহমৌলিক সংখ্যা ও প্রাইম নাম্বার। সহমৌলিক সংখ্যা ইংলিশে বলে ও প্রাইম নাম্বার, সহমৌলিক সংখ্যা। প্রথমে আবার বরাবর সংজ্ঞা ডেফিনেশন, আমি বারবার ডেফিনেশনকে বেশি জোর দিয়ে, কারণে ডেফিনেশন হচ্ছে বেসিক, যার বেসিক ক্লিয়ার তিনি ম্যাথ পারবেন, বা একটা एग्जांपल বা সংজ্ঞা প্রশ্ন মুখস্থ হলে কিন্তু আপনি ম্যাথ পারবেন। তাহলে সহমৌলিক সংখ্যা কাকে বলে? আপনারা লিখুন সবাই, সহমৌলিক সংখ্যা কাকে বলে? কথা লিখেন, দুটি সংখ্যার মধ্যে লিখবেন সবাই,
দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া, দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়, আমি মুখে বাংলা বলছি আপনার আস্তে আস্তে লেখেন, দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় না থাকলে তাদের সহমৌলিক সংখ্যা বলে। এটা হচ্ছে সংজ্ঞা। আমি কি রেখেছি? দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় কমন গুণনীয় না থাকলে তাদের সহমৌলিক সংখ্যা বলে। এটা সংজ্ঞা। আমি আবারও বলছি, পরীক্ষায় কি একটা প্রশ্ন, নিচের কোনটি সহমৌলিক নয়, এটা বুঝতে হলে এই সংজ্ঞাটা বুঝতে হবে। দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয় না থাকলে তাদের সহমৌলিক সংখ্যা বলে। সবার কাছে ক্লিয়ার সংজ্ঞাটা? উদাহরণ দিচ্ছি, পরীক্ষার উদাহরণ। যেমন একটা উদাহরণ দিই, যেমন 2,3 এটা সহমৌলিক সংখ্যা। প্রশ্ন হবে নিচের কোন জোড়াটি সহমৌলিক, তাহলে উত্তর হচ্ছে 2,3 এটা সহমৌলিক। কেন? ব্যাখ্যা দেখাচ্ছিলেন, দেখেন 2 এর গুণনীয়ক হচ্ছে 1 এবং 2, 2 কে ভাগ যায় যে সকল সংখ্যা দিয়ে তাদেরকে গুণনীয়ক বলা হয়। এই যে গুণনীয়ক বের করুন, আর 2 এর 2 কে ভাগ যায় 1 দিয়ে, 2 কে ভাগ যায় 2 দিয়ে, গুণনীয়ক। 3 এর গুণনীয়ক কে দেখি? 1 3। তাহলে দেখেন 2 এবং 3 এর অনেক গুণনীয়ক আছে, কিন্তু কমন কি আছে দেখেন তো? কমন কি আছে? 1। তাহলে সংখ্যাটা কি বললাম? দুটি সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক কমন গুণনীয়ক না থাকলে তাদের সহমৌলিক সংখ্যা বলে। তাহলে আমরা কি বলতে পারি 2,3 সহমৌলিক সংখ্যা? কারণ এদের মধ্যে কমন আছে কে? শুধু 1, আর কেউ কমন নেই। যদি এই এক্সাম্পলটা বুঝে থাকেন, আরেকটা এক্সাম্পল দিচ্ছি। 8,15 সহমৌলিক সংখ্যা, 8,15 সহমৌলিক সংখ্যা। আরেকটা এক্সাম্পল, 8,15 সহমৌলিক সংখ্যা। প্রশ্ন হচ্ছে কেন? ব্যাখ্যা। তাহলে 8 এর গুণনীয়ক গুলো বের করি। 8 এর গুণনীয়ক 8 কে ভাগ যায় 1 দিয়ে, 2 দিয়ে, 4 দিয়ে, 8 দিয়ে, এগুলো হচ্ছে 8 এর গুণনীয়ক। ক্লিয়ার? 8 কে যে সকল সংখ্যা দিয়ে ভাগ যাবে তাদেরকে গুণনীয়ক বলা হয়, ফ্যাক্টর। 15 গুণনীয়ক 15 কে ভাগ যায় 1 দিয়ে, 3 দিয়ে, 5 দিয়ে, 15 দিয়ে, তাহলে 15 গুণনীয়ক বের করেছি। দেখেন 8 এবং 15 অনেক গুণনীয়ক আছে, কিন্তু কমন আছে কে? কমন কি আছে? শুধু 1। আর কিছু কমন আছে? নাই। যদি 1 ছাড়া আর কোনো কমন গুণনীয়ক না থাকে তাহলে কি বলা হবে? সহমৌলিক সংখ্যা। তাহলে আমি কি এক্সাম্পল বুঝাতে পেরেছি? পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোন জোড়াটি সহমৌলিক। তাহলে আপনাকে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে টেস্ট করে দেখতে হবে এদের মধ্যে কমন গুণনীয়ক কে আছে, 1 ছাড়া আর কেউ আছে কিনা। যদি আর না থাকে তাহলে সহমৌলিক, থাকলে সহমৌলিক হবে না। যেমন আমি যদি একটা প্রশ্ন করে আপনাকে 5,10 এটা সহমৌলিক হবে নাকি হবে না বলেন? 5,10 সহমৌলিক হবে নাকি হবে না? 5,10 এই জোড়াটি সহমৌলিক হবে নাকি হবে না? 5,10 না। হবে না। 5 এর গুণনীয়ক 1,5, 10 এর গুণনীয়ক 1, 2, 5, 10। দেখেন এর মধ্যে গুণনীয়ক আছে কমন 1, কমন 5। তাহলে 1 ছাড়া যদি আরো কমন গুণনীয়ক থেকে থাকে তবে তাদেরকে সহমৌলিক বলা যাবে না, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে যদি প্রশ্ন আসে নিচের কোনটি সহমৌলিক, আসলে আমরা আলোচনা করতে পারবো। নিচের কোনটি সহমৌলিক নয়, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমি সহমৌলিক সংখ্যা বুঝতে পেরেছি। কোনো প্রশ্ন আছে সহমৌলিক থেকে? সহমৌলিক সংখ্যা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্নটা আমাকে করবেন প্লিজ। কো প্রাইম নাম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, সহমৌলিক সংখ্যা। কোনো প্রশ্ন কারো? জি নাই স্যার। সহমৌলিক সংখ্যা রয়েছে? নাই, প্রশ্ন নাই। আচ্ছা, আপনাদের তো প্রশ্ন নাই, তাহলে আমি একটা প্রশ্ন করি। আপনারা যদি প্রশ্ন করেন, আমি একটা প্রশ্ন আশা করছিলাম আর কি আপনাদের পক্ষ থেকে। তা আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, কিন্তু আপনারা করেন আমাদের প্রশ্নটা। আমি মনে করছি আপনারা আমাকে প্রশ্নটা করবেন। আচ্ছা, আমি যে বললাম আপনাকে 8,15 সহমৌলিক সংখ্যা, আমি যে বললাম আপনি আমাকে করতেন বা হয়তো বুঝছেন, তাহলে 8,15 সহমৌলিক সংখ্যা। কারণ আমার প্রশ্ন হচ্ছে এখানে 8 এবং 15 কোনোটাতে মৌলিক সংখ্যা নয়। দেখেন 8 এবং 15 কোনোটাতে মৌলিক সংখ্যা, 8 ও মৌলিক সংখ্যা না, 15 মৌলিক সংখ্যা নয়। তাহলে কেন আমি 8 এবং 15 কে সহমৌলিক সংখ্যা বলছি? এটা একটা তো মৌলিক না। এই প্রশ্নটি আসে না কেন? নাকি বুঝছেন নাকি না বুঝতে প্রশ্ন করবেন? 8 এবং 15 একটাও মৌলিক সংখ্যা নয়, তাহলে কেন তারা সহমৌলিক হলো? সংজ্ঞাতে তো
মৌলিক সংখ্যা সংখ্যা ইম্পর্টেন্ট সংখ্যা দেখেন প্লিজ, এই যে ডেফিনেশন সেটা সংখ্যা উল্লেখ বলা হয় দুটি সংখ্যার মধ্যে, বলা নাই দুটি মৌলিক সংখ্যার মধ্যে, দুটি সংখ্যার মধ্যে এনি টু নাম্বার দুটি সংখ্যার মধ্যে। তাহলে দুটি সংখ্যার মধ্যে যদি এক ছাড়া দুটি সংখ্যা, সেটা যে কোনো দুটি সংখ্যা দেওয়া, দুটি মৌলিক, একটা মৌলিক একটা একটা যৌগিক, বা কোনোটাই মৌলিক না, এরকম হতে পারবে দুটি সংখ্যার মধ্যে এনি টু নাম্বার। ঠিক আছে, এটা কোনো বলা নাই দুটি মৌলিক সংখ্যার মধ্যে। থ্যাংক ইউ। তাহলে সহমৌলিক সংখ্যা আশা করি বুঝতে পেরেছি, সবার কাছে ক্লিয়ার, খুব ইম্পর্টেন্ট। মোটামুটি এই সহমৌলিক সংখ্যার মধ্যে দিয়ে আমরা আমাদের টোটাল মৌলিক সংখ্যার যে লেকচার, অর্থাৎ গত ক্লাসে আজকে মিলে আমি টোটালটা শেষ করলাম। আমি আবার একটু প্রথম থেকে প্রথম ক্লাস থেকে আজকে পর্যন্ত কি করলাম একটু আলোচনা করলাম, আমাদের ক্লাসটা মোটামুটি আশা করি এখানে শেষ হবে। প্রথম আমি পড়িয়েছি আপনাদের গতদিন, যারা গতদিন ছিলেন না, মৌলিক সংখ্যা কাকে বলে, ডেফিনেশন বললাম, যে সংখ্যাকে বাদ যাবে এক দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে, অত উৎপাদক কয়টি, দুটি, তারা মৌলিক। কয়েকটা এক্সাম্পল দেখিয়েছিলাম। নেক্সট এরপর বললাম 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কারা কারা আছে, কয়টা আছে, ও যে বের করার ব্যাপারটি বলছি, ভাগ কত শিখেছি, 1 থেকে 10, 11 থেকে 20, এভাবে আমরা শিখলাম। শেখার কারণে আমরা একটা কোড পেয়ে গেলাম, 4 4 2 2 322 321। ওদের একটু মনে রাখতে হবে, এটা মনে রাখলে অনেকগুলো প্রশ্নের আনসার দেওয়া সম্ভব হবে, সেটা গতদিন দেখিয়েছিলাম আমি। এখন এই অবশ্যই আমাকে এখানে কোনদের মধ্যে কারা আছে কয়টা আছে জানতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য সাম, ব্যাংকের পরীক্ষায় প্রশ্ন আসে, বিভিন্ন পেট্রো বাংলা গ্যাস কোম্পানিতে প্রশ্ন ইংলিশে, হোয়াট ইজ দ্য সাম, the first 4 prime number, first 5 prime number, তাহলে প্রথম 4টি প্রথম 5টি কারা আপনি না করতে পারবো, তাহলে এই রেঞ্জটা আপনি জানতে হবে, একটু বারবার প্র্যাকটিস করলে আমরা বুঝতে পারবো। নেক্সট এরপর আমরা বললাম আজকের আলোচনা, যেখানে মৌলিক সংখ্যা রিলেটেড আমি 12টা কোশ্চেন লিখিয়েছি খাতে, 12টা কোশ্চেন যেগুলো পরীক্ষা আসছে বা আসতে পারে। বললাম আমরা কি মৌলিক দ্বিজোট কাকে বলে, মৌলিক ত্রিজোট কাকে বলে, আচ্ছা লাস্ট সর্বশেষ সহমৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে মোটামুটি এর মধ্যে দিয়ে টোটাল মৌলিক সংখ্যা লেকচারটা শেষ করলাম আমি 2টা ক্লাসে, অল্প অল্প করে করিয়েছি। আশা করি যদি কেউ কোনো ক্যান্ডিডেট যদি আপনারা এগুলো যদি একটু চর্চা করে প্র্যাকটিস করেন, আমার মৌলিক সংখ্যাতে কোনো প্রশ্ন মিসিং হবে না আপনাদের, যদি কোনো চাকরি পরীক্ষা আসে। ঠিক আছে, আচ্ছা আমাদের আজকে ক্লাস এখানেই, আগামী ক্লাস আমরা একটা নতুন টপিক পড়াবো। আজকে আমার একটা টপিকে যাচ্ছি না আর কি। হ্যাঁ, আপনারা একটু আগে ভালো করে একটু বাসায় রিভাইজ করেন, পড়েন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে আপনারা প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা। তো থ্যাংক ইউ। যে কারো কোনো প্রশ্ন আছে আমি শেষ করবো, কোনো প্রশ্ন থাকলে আমি শেষ করবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, প্রশ্ন বলেন। স্যার গত ক্লাসের একটা প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই অবশ্যই অবশ্যই। প্লিজ প্রশ্নটা বোঝা যাচ্ছে না, প্লিজ আবার আবার একটু সাউন্ডটা দিতে বলতো আবার। সংখ্যাগুলা মানে বের করার কৌশলটা যদি একটু বলতে প্লিজ আবার বলুন। সহজে স্যার আমি করতেছি। আপু কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে না, হ্যাঁ ভয়েসটা ভেঙে ভেঙে আসতেছে। আবার একটু বলবেন কোশ্চেনটা। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি কোশ্চেন, থ্যাংক ইউ। হ্যাঁ কোশ্চেন বুঝতে পেরেছি। হ্যাঁ উনি কোশ্চেন করেছে, বাকিদের শুনি। আমি তো আপনাকে বললাম একটা 100 মৌলিক সংখ্যা এরা, হ্যাঁ এগুলো দেখলে বা হয়তো আপনি একটু চর্চা করলে মনে থেকে যাবে, ঠিক না? প্রশ্ন করেছে 100 থেকে বড় যে মৌলিক সংখ্যাগুলো আছে, মানে একটু বড় বড় ফিগারের, সেগুলো কিভাবে আমি পরীক্ষায় বলবো। অনেকে প্রশ্ন আসতে পারে নিচের কোনটি মৌলিক সংখ্যা, 4টা অপশন দিয়ে দিলে 100 থেকে বড় সংখ্যা, সেক্ষেত্রে কিভাবে বুঝবো? তাহলে আমি বলছিলাম যাদেরকে ভাগ যাবে 1 দিয়ে এবং ওই সংখ্যা আর কোন সংখ্যা দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা একটু এই ধরনের প্রশ্ন আসলে আমরা একটু দ্রুত, খুব দ্রুত ভাগ করে দেখবো। 3 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে, এই 4টা ফিগার দিয়ে ভাগ করে দেবো খুব দ্রুত। ঠিক আছে, 3 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে। মনে রাখবেন কোনো জোড় সংখ্যা মৌলিক হবে না, 4টা অপশন যদি কোনো জোড় সংখ্যা দেখি সেটা মৌলিক হবে না, বাদ। যদি কোনো সংখ্যা শেষে 0 থাকে বা 5 থাকে সেটা মৌলিক হবে না, কারণ 0 বা 5 থাকবে সেটাকে 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখবে, কোনো জোড় সংখ্যা থাকলে মৌলিক নেব না, সেটা 0 5 থাকলে মৌলিক নেব না। আচ্ছা, তাহলে বাকি যে ফিগার গুলো থাকবে 3 1 7 9 যাই ফিগার থাকবে কেন, আমি একটু দ্রুত 3 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে ভাগ করে দেবো, দ্রুত ভাগ করে দেবো, ক্যালকুলেট করতে পারবো না। তাহলে 3 দিয়ে, 7 দিয়ে, 9 দিয়ে, 11 দিয়ে ভাগ না করে দেখবেন মোটামুটি এর পর্যবেক্ষণের সঙ্গে ভাগ যাওয়ার কথা না। ঠিক আছে, এগুলো একটু দ্রুত আমরা করে দেখে মোটামুটি জানতে পারবো। সেক্ষেত্রে একটু সময় দিয়ে আমাকে ভাগ করে দেখতে হবে।
আচ্ছা, তাহলে আশা করি থ্যাংক ইউ। প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন করবেন, যেটা জিজ্ঞাসা করবে প্রশ্ন করবেন। কারণ জিজ্ঞেস করলে হয় কি, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে, মানে কেউ কেউ প্রশ্ন করলে প্রশ্নটা অনেকের হতে পারে, তাহলে আমরা জানতে পারবো। তা আশা করি সবাই বুঝতে পারছি। তা আমি বিদায় নিচ্ছি আজকে। আগামী ক্লাসের জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।